মৃত্যু পথযাত্রিণীকে কে আর কটু কথা বলতে চায়। তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখে। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী। কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন এক টানা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহে শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাত্রে নবড়া বধূর সঙ্গে প্রথম পরিচয়, মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি। কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1 কথার পরই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্রই সুভাষিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি প্রেম করে বেরিয়েছিল আর কতগুলি মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত, কিন্তু শেষ নয়। প্রশ্নের উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল। এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে সে কথাটি কিন্তু সুহাসিনী একেবারেও ভাবেনি। যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে, সিরাজের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিল কেন? ওদের বাড়ির সেই ধিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানলাই ছিল? অতই বা ঠাকুরজির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিস তো তোমাদের ছুটি হয় 5টায়। তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে? কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিচ্ছু বুঝি না। না, আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই, বায়োস্কোপ গেছিলে। তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তো তোমার যত সময় নষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে ধরে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমস্যার নিশ্চয়ই। বেবিটাও সঙ্গে ছিল তো? আর বলতে হবে না, সেই জন্যই তো এত দেরি। 8:30টায় শো ভাঙে, বাড়িতে ফিরলে রাত 9:30টায়। তারপর কতগুলো টাকা বেবির পিছনে খরচ করলে? বাজার গিয়েছো সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? নাকি অমনি যাওয়ার পথে আরজিতের বাড়ি চা খেয়ে যাওয়া হলো? সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো। বেশি বলার প্রয়োজন নেই, দর্শকদের অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে। নিজের মনের মাধুরী মিশায়ে বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবে সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল। সুখের চেয়ে সুয়াস্তি ভালো এই ভেবে। সুহাসিনী, সুহাসিনী, দরজা খোলো সুহাসিনী, সুহাসিনী, দরজা খোলো সুহাসিনী। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটির উপবাস, এসব অস্ত্র সুহাসিনীর পুনে যেন যোগানো। সুতরাং সব আশাই অমরের বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়া পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে কোনো আত্মীয়কেই আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে অপেক্ষা করত স্ত্রীর মৃত্যুর। যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করত না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে। সবচেয়ে মজা এই যে ওর এই মনোভাব সুহাসিনীও জানত। প্রায় বলতো, ওগো আর দেরি নেই, আমি মরলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হয়েই তো এলো। এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো। আমার তো শেষ হয়েই এসেছে। যাই, তারপর যত খুশি মজা লোটো। তখন তো আমি আর বলতে আসবো না। এই কটা দিন আর সহ্য হচ্ছে না। এত তাড়া, এত তাড়া তোমার।
সেই দিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার, অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল সেদিন। হ্যাঁ, তারপর আমার নেশা জমবে কেন? আমি এ ঘরে পড়ে পড়ে শুষবো, আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড় জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না? ধকতে ধকতে না মারলে আর চলছে না বুঝি? উহ, কি পিশাচ তুমি! মরার উপর খাড়ার ঘা দিতে একটু মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছো, মরে তার শোধ তুলবো। আবার জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো, ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অপমান পেলে কার আর মাথা ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি, বলে ফেলেছিল, মরার পর যদি জন্মাও তো মানুষ হয়ে জন্মাবে না, এটা ঠিক। কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি, সাপ হওয়াই বেশি সম্ভব। বেশ তো, তাই হয়ে জন্মাবো। কিন্তু তাতে কি রেহাই পাবে ভেবেছো? দেখে নিও তুমি। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখার কথাও নয়, কেউ মনে রাখেও নি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ও কি কম অশান্তি পেলে? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরেছিল তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারলো না কখনো। যে স্বামীকে সে এক দণ্ডও চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিল। সত্যি এমন কিছু বয়স হয়নি। 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় তো আর থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারোর কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রে ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানতো। একেবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ তার জন্য হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘুচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হওয়ার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, এ কেউ বিশ্বাস করেনি। শুধু এইটে বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পুজোর সময় বেশি ছুটি নিয়ে রাজগীর গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন সেই শুভ্রাংশু বাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল। একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থলীর ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো, এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। রুচিরা নিজেই আসতো। একদিন দুদিন ছাড়া ও বাংলোতে আহারের নিমন্ত্রণ হতে লাগলো। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থলী পাতবার কথাটা ভাবতে লাগলো। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা ও পক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেলল কথাটা। তা এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আর একবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনার পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থলীর কাজ যেটা আপনার বেশি দরকার,
সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনিই দিতে পারবেন। তা সে আপনি ভেবে দেখুন, আগে আপনার বোনের মত নিন। আমার মতো প্রৌঢ়কে, অবশ্যই একটা বাড়ি আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে পছন্দ হবে কি? বিলক্ষণ, ও কি আর কচি খুকি? কথাটা রাতে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। ঘরে ফিরে দেখল শয্যাটি পরিপাটি সাজানো। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছতে আরো ভালো লাগলো। খেতে বসে সবে একগাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুরেছে অমরেশ। এমন সময় অকস্মাৎ একটা প্রচন্ড বন বেড়াল ওপাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল। হই হই করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। বাপরে, বিড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু? দেখলেই কেমন যেন ভয় করে। আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে। অবশ্য আমাদের বাড়ির অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পাইনি। কি সাহস দেখেছেন? পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। দৃশ্যটা এমন অচিন্তপূর্ব, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বেড়ালটা পালালো। কি বাবু, কি হয়েছে? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্ত চিৎকার। এরা ছুটে শুনলে সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড়ে দিয়ে গেছে। কোনো এক মৃত্যু পথযাত্রিনীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানুষ পটে। বেশ তো, তাই হয়ে যাবে। কিন্তু তাতে কি রেহাই পাবে ভেবেছো? দেখে নিও তুমি। কপাল ঘামে ভরে গেল। অমরেশ আর একদিনও রাজগীরে রইল না। শুভ্রাংশুকে জানালো, হঠাৎ টেলিগ্রাম এসেছে শুভ্রাংশুবাবু, খুব জরুরি কাজ। আমায় আজ সকালের 11টার গাড়িতে যেতেই হবে। কিন্তু এমন অকস্মাৎ, এমনভাবে অনেক কথা যে রয়ে গেল অমরেশ বাবু। এধারের গিয়েই চিঠি দেব আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু কিছু বলল না, কিন্তু তার স্ত্রী সব শুনে শুধু বলল, আচ্ছা, টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বেড়ালের ভয়ে পালাচ্ছে নাকি? বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখন কার টেলিগ্রাম আসে খবর রাখবো? তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একবারে ওদের বাংলোর সামনে দিয়ে। ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে বোনের মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, এ আবার এক ফ্যাসাদ বাঁধলো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধু বাড়ি আছে, তাই বলে এত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাতটুকু এখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো রেখে তাতেই ঠেস দিয়ে রাজু ঘুমাতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মে পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন যখন ট্রেন আসে, যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের উচ্চ কণ্ঠ। কথাটা ভাবছে অমরেশ, সারা দিন ধরেই ভাবছে, এ কি হলো? 8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্যও শান্তি দেয়নি সুহাসিনী। কিন্তু পূর্ব দিগন্তে উষার স্বর্ণভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা, না না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বিড়ালের ভয়ে চলে এলো সে। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। তারপর রাজুকে ডেকে বলে, এই রাজু, আরে এই রাজু, ওঠ, চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছালো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়েই সেলাম করলে। বাবু, সেই ঘরেই থাকবেন তো? পূর্ব দিকের ঘরটা?
ওইটাই তো আপনার ভারী পছন্দের। হ্যাঁ, ওটাতেই থাকবো, তুমি ওটাই খুলে দাও। মালিক কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দৌড় খুলতে। পিছনেই অমরেশ, তার পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। দৌড় জানালা খুলে দেবার পর বাইরের খানিকটা বাতাস ঢোকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবে অমরেশ। কি হলো? এ কি? কোথা থেকে এলো বাবু কুকুরটা? দরজা জানলা সবই তো বন্ধ। ওই যে নর্দমা। খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তার মধ্যে দিয়ে এত বড় কুকুর আসা কি সম্ভব? কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঢুকে বসেছিল। খুলেছিল সে তো মাসখানেক আগে, তবে হ্যাঁ পরশু দুখান কাগজের দরকার হয়েছিল তাই একবার খুলেছিল। ওই যে তাকের ওপর পুরনো খবরের কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে এই কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিটের জন্যে বাবু। সেই সময়ই ঢুকে পড়েছে হয়তো, আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা দিয়ে ঢুকেছে। ঢোকে ওরা একরকম করে, বেরোতে পারে না আর। নিজেকেই যেন বোঝাতে চায় অমরেশ। অবশেষে বিকালবেলা বাগানে বসে চা খেতে খেতে মনস্থির করে ফেলে অমরেশ। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। চিঠিখান খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিল ওখানকার ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। 2 দিন পর শুভ্রাংশুর চিঠি এলো। আপনার পত্র পেয়ে সত্যি খুব খুশি হলাম, কিন্তু এধারে এক বিভ্রাট। আজ গিয়ে থাকার হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা তুলে দেয়। সে উঠেই ওকে কামড়ে দিয়েছে। এখানে তো ওই একটাই ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিস পাইনি। খ্যাপা কিনা কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরব, কলকাতা গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? গভীর রাত্রে 12 ডাউন মধুপুর এলো। এত রাত্রে স্টেশনে ঠাকুরজিকে দেখতে এসেছেন? একেই বলে টান। বৌদি, কি যে বলো না। ইয়ে না, মানে ঠিক তা না। আরে উঠে পড়ুন না, একসঙ্গেই যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। মনটা ভারী খুশি আছে। শিস্তিতে দিতে ফিরল অমরেশ। হারিকেন জ্বলছে মিটমিট করে, খুব কমানো। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসলো অমরেশ। আর মাত্র 2 ঘন্টা রাত আছে। এখন শুলে ঘুম আস্তে আস্তেই ভোর হয়ে যাবে। মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল ওর। তারপর লণ্ঠনটা এনে ধরল। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে ক্রোধ তার অদৃষ্টের ওপর, সে ক্রোধ সুহাসিনীর ওপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে লাঠিটা তুলে নিল। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সড়াক করে লাফিয়ে নিচে পড়লো। সে যেন বিদ্যুৎ বেগে লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। সাপের মাথাটা থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। রাজু লাঠির শব্দে জেগে উঠেই এই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। কি 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 বাবু, কি হয়েছে? কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। প্রথম দিককার সেই অসহ্য ক্রোধ আর নেই। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আর একটা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকোয়নি। একটু বেশি জলই ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের উপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের ওপর এসে স্থির হয়ে গেল। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণাই তাকে টেনে এনেছিল এই সামান্য জলরেখার দিকে। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য একটু দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানায় গিয়েই বসল।
বাবু বাবু, বসবেন না বসবেন না, ভালো করে দেখে নি আগে আর কোথাও কিছু আছে কিনা। এই হিমে যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই।